গোলাম ময়লা রনিকে যে যেখানে পাবেন তার মুখে থুতু দিবেন। এখন দেশবাসী প্রস্তুত হচ্ছে মুখে থুতু নিয়ে গোলাম ময়লা রনির মুখে ছাড়ার জন্য। দিল্লি থেকে হাসিনাকে ফেরত আনার জন্য 10 জন মানুষ যদি বাংলাদেশে চেষ্টা করে থাকে, এর মাঝে একটি শয়তান হলো গোলাম ময়লা রনি। গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে আনা হবে সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। স্থানীয় লোকজন তাকে আটক করে এবং তাকে সেখানে কিছুক্ষণ সময় তাকে লাঞ্ছিত করা হয় এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে, তারপর থেকে আসলে বিতর্কিত সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় ঢাকা মহানগর হাকিম আদালত থেকে। কাকু কামড়া করছে কি মাত্র 5 মিনিটে এক ডোজে একটা বড় আকারের কাজ হবে এমন এক জায়গায় ঘটনা ঘটাই দিচ্ছে। যাই না হোক না যাই না হোক, এই আগুন আবার ব্লাস্ট হবে, হয়তোবা বিশাল কিছু হবে, তবে আবার ঢিলটা পড়ছে জায়গা মতো। দুই টিমের উদ্দেশ্যে আলাদা আলাদা ফোন কলে দুইটা বার্তা পাঠিয়েছেন, আর তার এই বার্তাগুলোর মধ্যে কি ছিল? সামান্য কিছুই সামনে এসেছে। পুরো জাতির জন্য একটা বিরাট সুখবর। হঠাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বার্তা দিয়েছেন, কঠিন ইঙ্গিত দিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পর এত কঠিন কথা আগে বলেননি। এই প্রথম প্রধান উপদেষ্টা হঠাৎ করে কঠিন ইঙ্গিত দিলেন। ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারও পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে, একদম পূর্ণ মাত্রায় সংঘাত। সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে। তো শান্তশিষ্ট চুপচাপ, কিন্তু হঠাৎ করে আজকেই পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে উঠলো। আমার দেশ পত্রিকার একটি রিপোর্টে আমার দেশ পত্রিকা রিপোর্ট করলো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, নতুন একটা নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস যদিও এখন বাংলাদেশে নাই, বিদেশে থাকে, সেখান থেকে নিয়ে গোলাম মাওলা রনির সাথে এই দুজনের যে তুমুল যুদ্ধ, তুমুল লড়াই লেগেছে, একজন অন্যজনকে কুরুচিপূর্ণ ভাষা বলছে, একজন অন্যজনকে ঠকাচ্ছে, একজন অন্যজনের তথ্য, গোপন তথ্যগুলো প্রকাশ করছে। দর্শক, এই গোলাম মাওলা রনি, ওনাকে নাম দেওয়া হয়েছে গোলাম ময়লা রনি। এখন প্রায়ই অনেকেই তাকে গোলাম ময়লা রনি বলে ডাকছেন। দর্শক, ইলিয়াসের সঙ্গে পাঙ্গা নিয়ে, ইলিয়াসের সঙ্গে খেলতে গিয়ে গোলাম মাওলা রনি আসলে কি ধরা খেয়ে যাচ্ছেন? আসলে কি ফেসে যাচ্ছেন? দর্শক, আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের শাসন আমলের মধ্যে এতটুকুই পার্থক্য, এটাই পার্থক্য, ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে চেঁচিয়ে উঁচিয়ে কথা বলতো, ভারত যখন বাংলাদেশে ঘাস করে ফেলতে চেয়েছিল, তখনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ ছিল। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে ভারত যেন লেজ গুটিয়ে পালিয়েছে। তারা এখন আর কোনো কিছুই করতে পারছেন না। এই জন্য ভারত এখন সর্বাত্মক চেষ্টা আছে ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে হটিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতা আসনে বসানো। দর্শক, আপনার কি মনে হয়, ভারত কি এই চেষ্টায় সাফল্য অর্জন করবে? শেখ হাসিনাকে আবারও কি দেশের মাটিতে ক্ষমতায় বসাতে পারবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কথা নয় দর্শক, চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। গোলাম ময়লা রনিকে যে যেখানে পাবেন তার মুখে থুতু দিবেন। এখন দেশবাসী প্রস্তুত হচ্ছে মুখে থুতু নিয়ে গোলাম ময়লা রনির মুখে ছাড়ার জন্য। এর আগে ইলিয়াস হোসেন ভাইয়ের মা নাকি ওই যে লুচুইন আছে না, যেগুলা চুলা গরম পাতিলা ধরার জন্য ব্যবহার করে আমাদের দেশের কিছু ভাইয়েরা গুলিস্তানে বিভিন্ন শহরে গ্রামে হেঁটে হেঁটে বিক্রি করে, সেগুলা নাকি ওনার মা বিক্রি করতেন। আর ইলিয়াস ভাইয়ের বাপ নাকি গামছা বিক্রি করতেন। আমার কথা হলো, ইলিয়াস ভাইয়ের মা কি লুচুন বিক্রি করতেন আর ওনার বাবা গামছা বিক্রি করতেন। এটা পবিত্র ব্যবসা, এতে আমি সেলুট ও ক্রিম জানাই যদি এটা সত্য হতো। কিন্তু এটা সত্য নয়, পুরাটাই একটা মিথ্যা বানোয়াট গল্প বানিয়েছে এই জানোয়ার ইলিয়াস হোসেন ভাইয়ের মাকে নিয়ে এই গোলাম ময়লা রনি। এই গোলাম ময়লা রনিকে এবার শাস্তি করাটা দেশবাসীর জন্য দায়িত্ব। কারণ সে দেশের ভিতরে যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে, তারপরে আরেকটা গেঞ্জাম, আরেকটা ঝামেলা বাজানোর জন্য সে একের পর এক ফন্দি ফিকির করে যাচ্ছে। তার সাথে আরো 10-12টা শয়তান আছে, সাংবাদিক নামের কুলাঙ্গার আছে। ওই কুলাঙ্গার গুলা তাকে ফুসকাইয়া দেয় এবং সে নিজে তার দুর্নীতি, তার অপরাধ দমন করার জন্য, লুকানোর জন্য, আর কিছুদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে তাহলে তাকেও কিন্তু লাল দলানের ভাত খেতে হতে পারে। সেই জায়গা থেকে সে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সুযোগে সে
কোনো রকম একটা ঝামেলা বাজিয়ে আবার তার মা হাসিনাকে দিল্লি থেকে ফেরত আনার জন্য, দিল্লি থেকে হাসিনাকে ফেরত আনার জন্য 10 জন মানুষ যদি বাংলাদেশে চেষ্টা করে থাকে, এর মাঝে একটি শয়তান হলো গোলাম ময়লা রনি, এবং রনির সাথে দেখবেন আরো কিছু সাংবাদিক কুলাঙ্গার আছে যেগুলা তাল মিলিয়ে সবসময় কথা বলে। এগুলা সাংবাদিক নয়, এগুলা হলো সাংবাদিকতার গুলামি করা। এরার কাজটা হলো দেশে একটার পরে একটা প্রাচুর্য বানাবে, তারা ওই হোটেল বানাবে, রিসর্ট বানাবে, এই সাংবাদিকতা করে প্লট নিবে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এদের চরিত্র বিক্রি করাটাই এদের সাংবাদিকতার মূল পেশা। এরা সাংবাদিকতার মূল পেশা কিছু বুদ্ধিজীবী সাজবে আর হাসিনার মতন স্বৈরাচারকে দীর্ঘদিন জীবিত রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাবে। ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারও পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে, একদম পূর্ণ মাত্রায় সংঘাত। সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে, এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল। আমি খেয়াল করতেছিলাম যে আসলে দুই দেশ চুপ কেন, কারণ উভয় দেশে কিন্তু উভয় দেশের বিরুদ্ধে কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছিল। যেমন যদি ভারতকে ধরি, ভারত আপনার ভিসা তো বন্ধ করেছেই, সীমান্তে মানুষে মারতেছে, তারপরে ভারত পাট আমদানি বন্ধ করে দিয়েছে, যেই পাট বিক্রি করে বাংলাদেশ বহু পয়সা কামাই করে, অলমোস্ট বন্ধ করে দিয়েছে। মানে ওই স্থল বন্ধ দিয়ে পারবে না, সমুদ্র দিয়ে পারবে, এতে খরচ অনেক বেশি করে। বাংলাদেশ করেছে কি, বাংলাদেশ মোংলা বন্দর নিয়ে নিয়েছে, যেটা হাসিনা দিয়েছিল ইন্ডিয়াকে। বাংলাদেশ তুলা আমদানি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ রূপপুর পারমাণবিক প্রকল্পের লজিস্টিক সাপোর্ট চীনকে দিয়ে দিয়েছে। তারপরে বাংলাদেশ লালমনিরহাটে বিমান ঘাঁটি করবে চিকেনের কাছাকাছি, এবং বাংলাদেশ তিস্তা প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করাবে, এবং চীনের কাছ থেকে ৬,৭০০ কোটি টাকা ঋণ নিয়ে চীনকে দিয়ে বাস্তবায়ন করাবে। অলরেডি সমীক্ষা টমীক্ষা কমপ্লিট। তো এই কারণে দুই দেশ কিন্তু অনেক ক্ষিপ্ত দেশের প্রতি। তো এর মধ্যে বিবিসি রিপোর্ট করলো যে কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলে প্রধান প্রশাসক সচিব শফিকুল আলম বলেন যে আমরা নজর রাখতেছি। তো শান্তশিষ্ট চুপচাপ, কিন্তু হঠাৎ করে আজকেই পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে উঠলো আমার দেশ পত্রিকার একটি রিপোর্টে। আমার দেশ পত্রিকা রিপোর্ট করলো যে ভারতের রাজধানী দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় খুলেছে ভারত, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ। আমার দেশ লিখেছে যে দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে, এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ও সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা, দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে। তো এখন এই আমার দেশের এই সংবাদ পড়ার পরেই মনে হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাথা গরম হয়ে গেছে। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় একটা কড়া স্টেটমেন্ট দিল, কড়া স্টেটমেন্ট। আমরা দীর্ঘদিন ধরে দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভারতের ব্যাপারে কিছু বলতেছে না, চুপচাপ একদম নিরিবিলি, এবং একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা কিন্তু ছিল। তো মনে করছিলাম যে সম্পর্ক উন্নয়নের দিকে, কিন্তু আজকে একেবারে সম্পর্ক পুরো তলানিতে। আমি একটু পড়ে শোনাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি প্রতিবাদ লিপিটা দিয়েছে। ও একটা খবর বলি, আমি মনে করেছিলাম ভারত বাংলাদেশের সম্পর্ক মনে আরো উন্নতি হয়েছে। যেমন আজকে দেখলাম হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল ও পেঁয়াজ আমদানি, মানে ভারত থেকে চাল এবং পেঁয়াজ আমদানি করেছে প্রায় 94টা ট্রাকে করে 4,500 মেট্রিক টন চাল, এবং 40টা ট্রাকে 1,190 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। তাহলে ভারত থেকে কিনতেছে, ভারত খুশি। কিন্তু আমি বুঝি না যে তার কিছুক্ষণ পরে এই সংবাদ শুনতে হবে। চ্যানেল 24 লিখেছে যে ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সকল রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত এবং ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখন ভারতে অবস্থান করতেছেন। এদের মধ্যে কয়েকজন গত 21শে জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিলি করেন। বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার বলেছে যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বিশ্বাস এবং শ্রদ্ধার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব পড়তেছে। আরো বলা হয় যে ভারতে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং এর ফলে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। মানে স্পষ্ট হুমকি যে যদি ভারত তোমরা আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়গুলো বন্ধ না করো তাহলে সম্পর্ক থাকবে না। স্পষ্ট একদম ডাইরেক্ট ভারতকে বলে দিয়েছে আজকে ইউনূস সরকার। এবং এই শেখ হাসিনা নিজেই আবার তত্ত্বাবধায়ক সরকার চাই আজকে শুনলাম, বলে ইউনূস দ্বারা হবে না, ইউনূসকে বাদ দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক এবং আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক। মানে খুব হাসি, এত নির্লজ্জ। এবং বলে যে আওয়ামী লীগ নির্বাচন দখল করে না। 96 সালে নির্বাচন দখল লোকে 96 সালে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ তাদের সঙ্গী জামাতকে নিয়ে 172 দিন হরতাল ডেকেছে এক বছরের ভিতরে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য। তারপর তত্ত্বাবধায়ক সরকার এলো, তারা ক্ষমতা এলো, ক্ষমতা এসে তারপরে আবার ক্ষমতা এসে সেই তত্ত্বাবধায়ক সরকার সে নিজে বাদ করলো ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য। এবং এই দলটা যতবার ক্ষমতা গিয়েছে ততবার গণতন্ত্র ধারণ করেছে। শেখ মুজিব করছে বাকশাল দিয়ে, শেখ হাসিনা করেছে তার বিচারপতি খায়রুল হককে দিয়ে। তারপর গুম, খুন, আয়নাঘর এবং জুলাই গণহত্যা, সেই দলটাকে আবার পুনর্বাসন করতে চায় যেখানে রক্তের দাগে কোনো শুকায়নি। এই কিছু কাপুরুষ বুদ্ধিজীবী
কিছু তেলবাজ বুদ্ধিজীবী। তো ঠিক আছে, এখন আবার বলে যে আমি এখনো প্রধানমন্ত্রী, আপনি এখনো প্রধানমন্ত্রী, আপনি তত্ত্বাবধায়ক সরকার চান। তো এখন শেখ হাসিনার ভাষায় ইউনুস সরকার তাকে বিতাড়িত করেছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তো আপনি একটা মেটিকুলাস ডিজাইন করেন, করে ইউনুসকে বিতাড়িত করেন। আপনি ভারত থেকে বলেন যে বাংলাদেশে আমার অনেক সমর্থক, বাংলাদেশে আমার 60-70% সমর্থক, সুষ্ঠু ভোট হলে আমরা 70% ভোট পাবো। 70% বলে রাস্তা নামতে। ওই হ্যাডম আছে, ওই হ্যাডম তো নাই। বাংলার মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে এই আওয়ামী লীগকে আমি বলি অন্তত 10 বছরের ভিতরে আর নির্বাচন করতে দেওয়া যাবে না। এগুলো বলতে আমার কষ্ট হয়, কারণ আমি আমার জীবনের প্রথম ভোট আওয়ামী লীগকে দিয়েছি। এগুলো বলতে আমার কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তব। যেই দলের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই, যেই দল বলে যে আমরা হত্যা করি নাই, যেই দল আবার ক্ষমতা এলে তারা আবারও যে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে না, তত পুরস্কার বাদ দিবে না, একদম শাসন কায়েম করবে না, এর গ্যারান্টি কি? সেই দলটাকে আগামী 10 বছরের ভিতরে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। 10 বছর পর দুটো নির্বাচন, এটা আমার কথা। বাংলাদেশ প্রশ্নে আমরা ভারতের কাছ থেকে কোনো উপদেশ নির্দেশ নেব না। ভারতের সঙ্গে আমার সম্পর্ক থাকবে দুটো ব্যাপারে। একটা হচ্ছে বাণিজ্যিক, যেমন যে পেঁয়াজ আমদানি করছে, চাল আমদানি করছে করুক। আর দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা কেন? যে ভারতকে আমরাই গ্যারান্টি দেবো যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড হবে না, বিনিময়ে ভারতও একই গ্যারান্টি দিবে যে ভারতের মাটিতেও আওয়ামী লীগের অফিস কার্যালয় মার্যালয় কিছু থাকবে না, এবং ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ থাকবে না। এর বাইরে আমরা কবে নির্বাচন দেবো, মানবাধিকার, গণতন্ত্র কি করবো না করবো, এসব কোনো ব্যাপারে ভারতের পরামর্শ আমরা চাই না। এবং এটাই হচ্ছে বাস্তবতা। আজকে ইউনুস সরকার, আমি জানি না রাজনৈতিক কার্যালয় আছে কি নাই, আমি জানি না ভারতের মাটিতে শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয় আছে কি নাই, বা কলকাতা আওয়ামী লীগের পার্টি অফিস আসলে আছে কি নাই, কিন্তু প্রত্যেকটা ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিবাদ জারি রাখতে হবে এবং বোঝাতে হবে যে আমরা বাংলাদেশ যত ছোট দেশে হলে কেন আমরা স্বাধীন এবং সার্বভৌম, আমরা কারো কাছে নত স্বীকার করি না। ডাকসু নির্বাচন নিয়ে পিনাকি ভট্টাচার্য ভবিষ্যৎবাণী করেছেন, যার সরল অর্থ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল জিতবে। শুধু জিতবে না, তাদের ভূমিধস বিজয় হবে। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী রাজনীতি বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট। তার মতো প্রভাবশালী কোনো বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট বাংলাদেশের ইতিহাসে আসে নাই। তিনি শুধু বিশ্লেষণ করেন না, তিনি টোটাল রাজনীতিকে, রাষ্ট্র ব্যবস্থাকে প্রভাবিত করতে সক্ষম, এবং তিনি ধানমন্ডি 32 জয় বাংলা করে দিতে পারেন। অনেক রাজনৈতিক নেতার কেরিয়ার খেয়ে দিতে পারেন। কোন একটা বড় প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দল দ্বারা 2-3 বার ক্ষমতা এসেছে, তাদের বয়ান একদম অযোগ রিফিউট করে একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য মানেই বিরাট কিছু, ব্যক্তি পিনাকি নয়। অর্থাৎ পিনাকির ভবিষ্যৎবাণী ডাকসু নিয়ে, এটা ইম্পর্টেন্ট। আর পিনাকি আন্দাজে বলেন তা না, তবে পিনাকি ভুল বলেন, মানুষ মাত্র ভুল, সোশ্যাল সায়েন্স রিসার্চে ভুল হবে, লিমিটেশন থাকবে, এটা স্বীকার করা হয়। তবে পিনাকি একটা মেথোডোলজি মেনে কথা বলেন, ভবিষ্যৎবাণী করেন, আর যাই করেন একটা সিস্টেম মেনে বলেন। তা পিনাকি যে ভবিষ্যৎবাণী করেছে যে ডাকসুতে শিবির জিতবে বিপুল ভোটে, এটা একটা মেথোডোলজির উপর ভিত্তি করে একটা রিসার্চ কন্ডাক্ট করে ফাইন্ডিংস হিসেবে বলেছেন। আন্দাজে মন চেয়েছে বলে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। নানানভাবে তিনি এটা ধারণা নেওয়ার বা একটা ফাইন্ডিংসে কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করেছেন। পিনাকির এই ভবিষ্যৎবাণীর সাথে আমরা শতভাগ একমত, কোনো সন্দেহ নেই। অ্যাট দি সেম টাইম শিবিরের প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু ছাত্রদল। হ্যাঁ, স্বতন্ত্র কিছু আছে, কিন্তু বেসিক্যালি ছাত্রদল পলিটিক্যালদের মধ্যে। আব্দুল কাদের এরা 3-4 গ্রুপে ভাগ হয়ে, আব্দুল কাদের একদম 3rd ক্লাস নিচু ইতর প্রকৃতির একটা ছেলে, ওর কোনো ভোট নেই, একদম শেষরা। শিবিরের সাবেক সাথী, কিন্তু তারপরও চূড়ান্ত পর্যায়ে শেষরা। তো এই জন্য মূলত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা সাদিক কায়েম এবং আবিদ ছাত্রদলের, এই দুইজনের মধ্যে বা এই 2 প্যানেলের মধ্যে। এই জায়গায় ছাত্রদল প্যানেল ঘোষণা করে ক্ষান্ত হতে পারেনি, এর মধ্যে তাদের প্যানেল জয় বাংলা। আবিদ নিজেই জয় বাংলা, আবিদকে চারদিকে বলছে শিবির। আবার আবিদের এতদিন একটা ইমেজ ছিল যে ভালো বক্তা, কিন্তু দেখা গেল মুখস্থ কথা বলেন, একই কথা সব জায়গায় মেরে দেন, মান সম্মান কিছু থাকলো না, মিডিয়া এটা ভাইরাল করে দেওয়া হয়েছে। মানে আবিদ আসলে, আমি আগে বুঝেছি যে ছেলে ভালো বক্তব্য দিতে পারে না, মুখস্থ 2-4টা লাইন বলতে পারে, ছাত্রলীগের বা আওয়ামী লীগ নিয়ন্ত্রিত পেজ থেকে রেফারেন্স সংগ্রহ করে বক্তব্য দেয়, যেটা আত্মঘাতী। যেই পেজে জিয়াউর রহমানকে খুনি বলা হয়েছে, এতটা নিচু লেভেলে। যদিও ভালো কোনো ডিপার্টমেন্টে পড়েছে, তার ইসলামী জ্ঞান আছে, যে ডিপার্টমেন্টে পড়বে ওই ডিপার্টমেন্টে তার জ্ঞান ভালো হবে, এটা স্বাভাবিক। মাদ্রাসায় পড়েছে, ইসলামিক স্টাডিজে পড়েছে, ওগুলো ভালো বুঝবে। রিসার্চ মেথোডোলজি বা এগুলো সম্পর্কে ভালো ধারণা নেই মনে হয়। যাই হোক, আবিদ ভালো বক্তা, এটা ধরা বললো প্যানেল ঘোষণার কয়েক মিনিটের মধ্যে, যে এক বক্তব্য মুখস্থ সব জায়গায় চালিয়ে দেন, এই গেল এক। আবার ছাত্র দলের প্যানেলে ধীরে ধীরে সব ছাত্রলীগ বের হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মধ্যে 11 জন ছাত্র লীগ বের হয়েছে। আপনি চিন্তা করেন, যেই ছাত্রদল প্রতিপক্ষকে গুপ্ত বলে জিকির করে, সেই ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেটকেই জনগণ বলছে শিবির, এবং তার আচরণ, প্রার্থীতা ঘোষণা করার পর কান্না করা, বিনয়ী ভাবে, এগুলো সব শিবির প্র্যাকটিস মিলে যাচ্ছে। জনমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রবল ধারণা জন্ম নিয়েছে তিনি শিবির। কিন্তু শিবির ধারণা জন্ম নিলে এটা অনেক ক্ষেত্রে উপকারী। যেমন ভিপি নূরকে ভিপি বানিয়েছে বেসিক্যালি শিবির। শিবিরের ছেলেরা সবাই ভোট দিয়েছিল, পছন্দ করেছিল।
এখন তো শিবির আছে সরাসরি, সেখানে শিবিরের লোকজন বা জামাত শিবিরের প্রতি সিম্প্যাথেটিক লোকজন তারা কেউ আবিদকে ভোট দিবে না। এটা আবিদের জন্য ডিজাস্টার আছে। ছাত্রদলের প্যানেলে সময় যত গড়াচ্ছে ছাত্রলীগ বের হচ্ছে, যে ছাত্রলীগের লঙ্গিত দলে ছিল এখন ছাত্রদল সেজে সে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এটা হচ্ছে ছাত্রদলের জয় বাংলা হওয়ার আলামত। প্যানেল ঘোষণার কয়েক মিনিটের মধ্যে এটা শুরু হয়েছে। ছাত্রদলের সভাপতি নাকি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাবারা তোমরা সবাই প্রোফাইল লক করো, নইলে সেই পুরনো পোস্ট অনেকে বের করে ফেলছে, তুমি ছাত্রলীগ কর্তা, ছাত্রলীগ নেতার সাথে তোমার ছবি আপলোড দেওয়া এবং ছাত্রলীগের প্যাডে তোমার নাম কমিটিতে, এগুলো সব তোমার পেজ থেকে নিয়ে নিচ্ছে, তাড়াতাড়ি ব্লক করো এবং নিজস্ব লোকজন ছাড়া কাউকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করবে না। এই জন্য আপনি দেখবেন যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় পোস্টের লিডাররা, হল কমিটি সব বিশ্ববিদ্যালয় কমিটি, যাদের বেশিরভাগেরই প্রোফাইল ছিল ওপেন, এখন প্রোফাইল লক, কারণ সেই পুরোনো জিনিস বের হয়ে যাচ্ছে। একটা ভালো কাজ করছে সরকার, সেটা হচ্ছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অবৈধ বাংলা ঘুরাই দিছে। যদি বৈধ হইতো তাহলে বলতাম যে এটা একটা রেস্ট হাউস বানাইতে বা সরকারি অনেক অফিস লাগে, সেখানে বিদ্যুৎ অফিস হোক, পাওয়ার অফিস হোক বা ওয়াসার যে কোনো অফিস হোক, সেটা মানে অর্থাৎ সরকারি অফিস হিসাবে কাজে লাগাইতো। কিন্তু এই টোটাল বাগান বাড়ি এদের একটা হলো, সবাই আস্তে আস্তে জমিদার হয়ে যাচ্ছিল। মোটামুটি আর 5-10 বছর থাকলে অনেক জমিদার উদ্ভব হতো। দেখবেন বেনজিরের বাংলো বাড়ি, তারপরে শেখ পরিবারের তো মোটামুটি সবারই বাংলো বাড়ি, গাজীপুর টাজীপুর সাভার, মানে পুরো দেশটা আর একটা বিরাট অংশ হয়ে যেত বাংলো বাড়ি। কারণ এদের পয়সা হচ্ছে কোথায় এত পয়সা ব্যয় করবে, বিদেশে পাচার করবে, তো দেশে কি থাকতে হবে না, দেশে তো থাকতে হবে, তো দেশে কোথায় থাকবে, দেশে থাকবে এরকম ডালাসের মতন সব প্যালেস বানায় থাকবে আর কি। এরাও মনে করে যে আমরাও সৌদি আরবের চেয়ে কম জমিদার না বা কম বড় বাচ্চা না, তো এরা সবাই ছোট ছোট বাচ্চা বানাইছে। আর এদের বাচ্চা এই সমস্তগুলো পয়দা করছে হচ্ছে শেখ হাসিনার যে অবৈধ শাসন, সেই শাসন টিকে রাখার জন্য। এই নসরুল হামিদ একটা আওয়ামী লীগের 3য় শ্রেণীর একটা নেতা, মানে এটার ধরেন 15 বছর আগে এরা কর্মীও ছিল না, এই লেভেলের লোকগুলিকে উঠাই নিয়ে এসে মন্ত্রী বানাই দিছে। এবং শেখ হাসিনা আসলে একটা ডিজুস মন্ত্রিসভা। এদের দেখবেন ব্যাকগ্রাউন্ডে অতীতে যে তারা ছাত্রলীগের কোনো ডাকসাইটের নেতা ছিল বা যুবলীগের বা আওয়ামী লীগের খুব ভ্যাটারিয়ান পলিটিশিয়ান, যে অনেক দিন থেকে তারা সেই রাজনীতি করছে, কিছুই না। মানে ধরেন রাজনীতিতে আসলো, এমপি হলো, মন্ত্রী হয়ে গেল, এইগুলি কারণ আছে। কারণ ওই আওয়ামী লীগের পুরনো ত্যাগী এদের সাথে নয়সে করা একটু কঠিন, লজ্জাও লাগে। আর এইগুলি তো হলো সব টাকার বিনিময়ে, স্বার্থের বিনিময়ে করা, এদের সঙ্গে অনেক কিছু করা যায়। তো এইভাবে দেখবেন যে ওই যে শেষকালে তো যে বসুন্ধরার মালিক এস আলম, যত ব্যবসায়ীরা ছিল যেগুলি যাদের হাতে ব্যাংকগুলো শেষ, সেগুলো মানে কার্যত শুধু আওয়ামী লীগের তারা মানে কি বলবো সভাপতি প্রেসিডিয়াম মেম্বার হয়নি বা সম্পাদক মন্ডলীতে ঢোকেনি, বাকি আর সব ছিল তারা। বরং আওয়ামী লীগের থেকে এরা গুরুত্বপূর্ণ ছিল, এই ব্যবসায়ী নেতারা। সালমান এফ রহমানের নেতৃত্বে যে মাফিয়া গোষ্ঠী ছিল, এরাই ছিল গুরুত্বপূর্ণ। তাদের নিচের স্তরে হচ্ছে এই যে নসরুল হামিদ বিপু। তো কি করছে, জ্বালানি খাতে লুটপাট, কোনো তেল চুক্তি বা জ্বালানি চুক্তি দীর্ঘস্থায়ী না, স্পট মার্কেট থেকে কেনে, কমিশন আসতেছে, কিনতেছে, কারোর সাথে কোনো কাতার বা কুয়েত এসব দেশের সাথে লম্বা কোনো চুক্তি নেই, কারণ চুক্তি হলে তো একবারই খাওয়া গেল। আর স্পট মার্কেটে তো প্রতিনিয়ত প্রতি মাসে মাসে মানে স্পট মার্কেট থেকে কিনবে, আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনবে আর কমিশন পাবে, এইভাবেই চলছিল। তো ওই টাকা দিয়ে তারা কি করলো, জায়গা তো নেই, এখন বুড়িগঙ্গার নদী তীর দখল করলো, দখল করে অবৈধ স্থাপনা করছে, সেখানে বাংলো বানাইছে। সেটা আজকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটা ঘুরাই দিচ্ছে। অভিযানে প্রথম দিনে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ নির্মাণ করা একটা বাংলো বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে প্রায় 1.5 একর জমি উদ্ধার করা হয়েছে। কি পরিমাণ জায়গা দখল করে বসে আছে, 1.5 একর। আজ বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল মৌজায় কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মিত বাগান বাড়ির 3 তলা দোতলা ভবন এবং একটি ডকইয়ার্ডের প্রায় 200 ফুট সীমানা প্রাচীরও ভেঙে ফেলা হয়। বিআইডব্লিউটি এর ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান বলছেন যে সরকার এর মধ্যে ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু নদের সীমানা নির্ধারণ করে 80 কিলোমিটার এলাকায় পিলার স্থাপন করছে। 2009 সালে এসব নদী তীরে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। গত বছরের 5 আগস্টের পর নানা প্রতিকূলতার কারণে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। বুড়িগঙ্গার স্বাভাবিক প্রবাহ রক্ষায় এই অভিযান পরিচালিত হয়। দখলদার যত প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আগামীকাল বৃহস্পতিবার কাউটাইল এবং দেড়শ্বর এলাকায় নদী তীরে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যাই হোক, ভালো এটা, এ করে যদি পিলার করে যদি পার্মানেন্টলি দখলমুক্ত রাখা যায়, সেটা তো হয় না। এখন আবার এরপরে রাজনৈতিক সরকার এসে এই ধারাবাহিকতা যদি বজায় রাখে, তাহলে অন্তত একটা মানে বুড়িগঙ্গা দখল, এটা শেষ শুনতে শুনতে আমরা এই ছোটবেলা থেকে বুড়া হয়ে গেছি।